বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, অস্টিও আর্থ্রাইটিস। ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এখানে যে টপিকগুলো নিয়ে এসেছি আমি, এগুলো একদম হাই ইয়েল্ড কথাবার্তা, সো খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটা, অস্টিও আর্থ্রাইটিস। তাহলে এখানে কি হয়? এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। তাহলে বয়স যত বাড়বে এই ডিজিজের যে ইনসিডেন্স তত বেশি হবে। ডিজেনারেটিভ ডিজিজ ডিউ টু ওয়ার অ্যান্ড টিয়ার অন জয়েন্ট। তো কী হয়, কি টিয়ার হয়? লস অফ আর্টিকুলার কার্টিলেজ। দুইটা জয়েন্টের মাঝখানে যে আর্টিকুলার কার্টিলেজ থাকে সাইনোভিয়াল জয়েন্টে, ওইগুলো যখন টিয়ার হয়ে যায়, টিয়ার অ্যান্ড ওয়ার হয়, তখন আর্টিকুলার কার্টিলেজগুলো লস হয়। লস হলে আলটিমেটলি একসময় হচ্ছে দুইটা বোনের মাঝখানে যে গ্যাপ, জয়েন্ট স্পেস, এটা কমে যায়। একটা বোন আরেকটা বোনের উপর একদম একসাথে লেগে যায়, বলা যায় যে জয়েন্ট স্পেসটা খুবই কমে যাবে। তো এটা কি ইনফ্ল্যামেশন হয়? হয় না, এটা হচ্ছে নন ইনফ্ল্যামেটরি একটা ডিজিজ। তাহলে আমরা একটু কোরিলেট করে দিই, নন ইনফ্ল্যামেটরি যে ডিজিজ, সেক্ষেত্রে ইএসআর অ্যান্ড সিআরপি নর্মাল থাকবে। আর যেহেতু রিমেটোলজি আমরা বলেছি আগে, ইনফ্ল্যামেটরি যে রিমেটোলজিক্যাল ডিজিজগুলো আছে তার সাথে নন ইনফ্ল্যামেটরি ডিজিজগুলো কিছু ডিফারেন্স আছে। স্পেশালি পেনের ক্ষেত্রে আমরা বলেছি, পেনের ক্ষেত্রে নন ইনফ্ল্যামেটরি যেগুলো, যেমন অস্টিওআর্থ্রাইটিস, এটা ক্ষেত্রে রেস্ট নিলে তখন পেনটা রিলিফ হবে, আর এক্সারসাইজ করলে পেন এক্সাজারবেট করবে। দ্যাট মিনস রেস্টে তার পেন ভালো থাকবে, এক্সারসাইজ করলে তার পেন বেড়ে যাবে। সো আমরা বলেছি যেহেতু এটা ডিজেনারেট ডিজিজ, সো এটা হচ্ছে ওল্ডার এজে হবে, স্পেশাল হচ্ছে 50 এর পর হয়। প্রোগ্রেশন, এটা একটা স্লো ডিজিজ, আস্তে আস্তে প্রোগ্রেস করবে, ইয়ার্স লাগবে এটাতে প্রোগ্রেস করার জন্য। আর সিস্টেমিক সিমটম, যেখানে এটা ইনফ্লেমেটরি না, সো সিস্টেমিক সিমটমস নাই বললেই চলে, অর্থাৎ এক্সট্রা আর্টিকুলার যে ম্যানিফেস্টেশন নাই। তো এখানে আমরা একটু নর্মাল অ্যানাটমিটা আমাদের একটু জানতে হবে, কারণ আমাদের মেইন যে ফোকাস, যে মেইন যে টপিক, আমরা এখানে চলে যাচ্ছি। সো অ্যানাটমিটা আমরা একটু আগে রিকেপ করে নিই। আমাদের এই যে এই বোনগুলো ছিল কার্পাল বোন, এরপরে এই বোনগুলো হচ্ছে মেটাকার্পাল বোন, আর এরপরে এই বোনগুলো হচ্ছে ফেলাংস। সো এটা হচ্ছে কার্পাল বোন, এটা মেটাকার্পাল বোন, আর এটা হচ্ছে ফেলাংস। সো এখানে আমি যদি একটু দেখি, কার্পাল অ্যান্ড মেটাকার্পাল, এই দুইটার মাঝখানে হচ্ছে জয়েন্ট হচ্ছে এগুলো, আর এটা হচ্ছে আমাদের থাম্ব, এটা হচ্ছে আমাদের থাম্ব। তাহলে এই যে জয়েন্টটা, এটা হচ্ছে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, অর্থাৎ আমাদের যে থামের যে বেস, এটাকে আমরা বলি বেস, এটাকে বলা হয় ফার্স্ট সিএমসি জয়েন্ট, সিএমসি কার্পো মেটাকার্পাল জয়েন্ট। এবং এই জয়েন্টটা আমরা যদি আরেকটু ভালো করে দেখি, এখানে এ বোনসটা হচ্ছে ট্র্যাপেজয়েড। হ্যাঁ, আমরা এখানে জানি এখানে বোনস আছে, তো এ বোনস হচ্ছে ট্র্যাপেজয়েড, এ বোনস হচ্ছে আমাদের ট্র্যাপেজয়েড, আর এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল। সো সেই জন্য এই জয়েন্টের নামটা হচ্ছে কি, আর স্পেসিফিকভাবে আমরা বলতে পারি জয়েন্টের নাম হচ্ছে ট্র্যাপেজিও মেটাকার্পাল জয়েন্ট বা টিএম জয়েন্ট, বা এটাকে বলা হয় বেস অফ থাম্ব। বেস অফ থাম্ব, এই যে বেস অফ থাম্ব, এখানে হচ্ছে মোস্ট কমনলি এফেক্টেড জয়েন্ট। সো যদি বলা হয় মোস্ট কমনলি এফেক্টেড জয়েন্ট কোনটি, সেটা হচ্ছে ফার্স্ট সিএমসি জয়েন্ট। এবং স্পেসিফিক যদি নাম বলতে বলা হয়, কি বলা হবে? ট্র্যাপেজিও মেটাকার্পাল জয়েন্ট, ট্র্যাপেজিও মেটাকার্পাল জয়েন্ট, এটা হচ্ছে বেস অফ থাম্ব। তো এখানে আমরা যদি আরেকটু দেখি, এখানে আর কি কি ইনভলভ হতে পারে, এটা হচ্ছে এই যে ট্র্যাপেজিও মেটাকার্পাল জয়েন্ট, এইটা, তারপর হচ্ছে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে এমসিপি মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, আর এগুলো হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তো এখানে দেখতেছি এটা হচ্ছে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, আর এটা হচ্ছে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তো বলা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে পিআইপি অ্যান্ড ডিআইপি বোথ আর ইনভলভড। এটার সাথে ডিফারেন্স কোনটা? রিমাটয়েড আর্থ্রাইটিস, যেখানে ডিআইপিটা নট ইনভলভড। সো এটা একটা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, যে রিমাটয়েড আর্থ্রাইটিসে ডিআইপি নট ইনভলভ, আর অস্টিওআর্থ্রাইটিসে পিআইপি অ্যান্ড ডিআইপি দুইটা ইনভলভ, রিমাটয়েডে শুধুমাত্র পিআইপি ইনভলভ। সো আমাদের এখানে আমরা যদি ক্লিনিক্যাল ফিচারগুলোতে যাই, ভেরি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার। তো জয়েন্ট ইনভলভ কী কী? এখানে স্মল অ্যান্ড লার্জ জয়েন্ট ইনভলভ করতে পারে সবগুলা। তো আমরা যদি হ্যান্ডের ক্ষেত্রে দেখি, আমরা বলেছি সিএমসি, ফার্স্ট সিএমসি, এটা হচ্ছে স্পেশালি ফার্স্ট সিএমসি,
অর্থাৎ বেস অফ দ্য যে থাম, ওই থাম্পের যে সিএমসি ওইটা কার্পো মেটাকার্পাল জয়েন্ট। 2 নম্বর হচ্ছে এমসিপি। এখানে সবগুলো এমসিপি কিন্তু ইনভলভ করে না, এটা হচ্ছে লেস কমনলি ইনভলভ করে। এমসিপির মধ্যে বেসিক্যালি হচ্ছে ফার্স্ট যে ফিঙ্গার মানে হচ্ছে আমাদের থাম্পের যে এমসিপি ওটা ইনভলভ করে, বাকিগুলো খুব লেস কমনলি ইনভলভ করে। কিন্তু পিআইপি অ্যান্ড ডিআইপি ভেরি মাচ ইম্পর্টেন্ট। পিআইপি ডিআইপি সবগুলা ফিঙ্গারে কেটে ইনভলভ করে। সো পিআইপি ডিআইপি ভেরি ইম্পর্টেন্ট। সো পিআইপি ডিআইপি অ্যান্ড হচ্ছে সিএমসি, ফার্স্ট সিএমসি, এই বোনগুলো ইনভলভ করে। আচ্ছা, জয়েন্ট সোয়েলিং কী হয়? তো যেহেতু বোন ইনভলভ করতেছে তাহলে এখানে কী হবে? সোয়েলিং হবে। সোয়েলিংটা এখানে বোনে সোয়েলিং হয়, এক্সট্রা বোন তৈরি হয়, যেটাকে আমরা বলি অস্টিওফাইট। এই কারণে এটা হচ্ছে হার্ট হয়, হার্ট অ্যান্ড বোনি। সোয়েলিংটা হচ্ছে হার্ট অ্যান্ড বোনি। অন দ্য আদার হ্যান্ড যদি কোনো সোয়েলিং সফট অ্যান্ড বগি হয়, এটাকে বলা হয় ইনফ্লেমেটরি সোয়েলিং, ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস। যেমন আমরা দেখবো রিমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটি ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস, সেক্ষেত্রে সফট অ্যান্ড বগি হবে সোয়েলিংটা। আর এখানে জয়েন্ট সোয়েলিং হচ্ছে হার্ট অ্যান্ড বোনি, শক্ত। তো এখন সোয়েলিংটা কীরকম? সোয়েলিংয়ের মধ্যে এখানে দেখা যায় হচ্ছে পিআইপি জয়েন্টে, পিআইপি মানে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে যদি সোয়েলিং হয় বা নোট হয়, এটাকে আমরা বলি নোট, এটাকে বলা হয় বচার নোট। দেখি আমরা এখানে দেখি, এটা হচ্ছে আমাদের পিআইপি জয়েন্ট, তাহলে এখানে যে নোটটা হয়েছে ফুলে গেছে, এটাকে বলা হয় বচার নোট। এরপরে বচার নোট এই যেখানে এটা হচ্ছে পিআইপি। আর অন দ্য আদার হ্যান্ড যদি ডিআইপি ইনভলভ হয়, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যদি ইনভলভ হয়, এখানে যে নোটটা তৈরি হয় এটাকে বলা হয় হ্যাবারড্যান্স নোট, হ্যাবারড্যান্স নোট। তাহলে এই যে নোটগুলো এগুলো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাবারড্যান্স নোট আর হচ্ছে বচার্স নোট। তাহলে হ্যাবারড্যান্স নোট কোথায় হবে? এটা হচ্ছে ডিআইপিতে হবে। তাহলে আমরা এটা মনে রাখবো কীভাবে? আমি মনে রাখি, এটা হচ্ছে পিআইপি, এখানে দুইটা পি, একটা পি দুইটা পি। আর এ বি সি ডি দিয়ে আমরা যখন শুরু করি, এ বি, বি হচ্ছে 2 নম্বরে, সো বচার দিয়ে হচ্ছে দুইটা পি, এখানে হচ্ছে দুইটা পি 2, আর বি হচ্ছে 2 নম্বর পজিশনে। তাহলে পিআইপিতে হবে বচার নোট আর ডিআইপিতে হবে হ্যাবারড্যান্ট নোট। আচ্ছা, এরপর হচ্ছে থিনার ওয়েস্টিং হবে। কেন থিনার ওয়েস্টিং হবে? এখানে থিনার বলতে বোঝা হচ্ছে এই যে আমাদের যে থাম যে এরিয়াতে থাকে, এখানে যে মাসেল, এটাকে বলা হয় থিনার, আর এই পাশেরটাকে বলা হয় হাইপোথিনার। তো যেহেতু তার ফার্স্টের যে সিএমসি এখানে পেইন, তার কারণে সে এই বোনটা অর্থাৎ এই টোটা সে নড়াচড়া করে না, ডিজিউজ হয়। ডিজিউজের কারণে তার এই যে এরিয়াটা থিনারটা ওয়েস্টিং হয়। সো থিনার ওয়েস্টিং ডিউ টু ডিজিউজ অফ ফার্স্ট সিএমসি জয়েন্ট। আচ্ছা, পেইনের ক্যারেক্টারটা কি আমরা বলেছি? যেহেতু এটা নন ইনফ্লেমেটরি, সো এটা রেস্টে রিলিভ করবে। তো রেস্টে রিলিভ করলে কী হবে? সে সারা রাত ধরে রেস্ট করবে, তাহলে মর্নিংয়ে তার ব্যথাটা কমে যাবে। সেজন্য মর্নিং স্টিমনেস এখানে থাকে, খুবই কম থাকে, এটা হচ্ছে লেস দেন 30 মিনিট। সো এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ইনফ্ল্যামেটরি আর নন ইনফ্ল্যামেটরি যে পেইন, এগুলোর মধ্যে ইনফ্ল্যামেটরি এর ক্ষেত্রে 30 মিনিটের বেশি হবে, আর নন ইনফ্ল্যামেটরি এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি লেস দেন 30 মিনিট মর্নিং স্টিমনেস থাকে। তারপর আমরা বলেছি এগুলো অ্যাগ্রেভেট করে অ্যাক্টিভিটির কারণে, তাহলে মর্নিংয়ে উঠে সে সারাদিন ধরে কাজ করতে থাকবে, তাহলে আলটিমেটলি তার যত কাজ করবে তত হচ্ছে তার পেইনটা বাড়তে থাকবে। তাহলে পেইন বাড়তে থাকলে আলটিমেটলি ইভিনিংয়ে তার স্টিফনেসটা বেড়ে যাবে। সেজন্য অস্টিওআর্থ্রাইটিসের যে স্টিফনেস, সেটা বলা হয় ইভিনিং স্টিফনেস, ইভিনিং স্টিফনেসটা বেশি থাকে। আচ্ছা, এই যে আমরা এখানে দেখতেছি, এখানে একটা হ্যান্ড, এটা হচ্ছে আমাদের ডিআইপিতে, আর এটা হচ্ছে পিআইপিতে, পিআইপিতে। সো ডিআইপিতে আমরা বলেছি কি হ্যাবারড্যান্স নোট, আর পিআইপিতে আমরা বলেছি বচার্স নোট। আচ্ছা, প্রিডিসপোজিং ফ্যাক্টর কাদের ক্ষেত্রে? যে অস্টিওআর্থ্রাইটিস বেশি হবে। তো এখানে মনে রাখতে হবে, এটা আমরা বলেছি ওল্ড এজে বেশি হবে। ই দিয়ে হচ্ছে হফ দিয়ে আমরা মনে রাখতে পারি HUFE, হফ। ই দিয়ে হচ্ছে এল্ডারলি, এফ দিয়ে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বেশি হবে, উ দিয়ে হচ্ছে অবেসিটিস, যারা অবেস বেশি তাদের একটু চাপ বেশি পড়ে ওয়েট বেরিং যে বোনগুলোতে, তো সেখানে বেশি ক্ষয় হয়, যার কারণে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বেশি হবে। তারপরে এইচ দিয়ে হচ্ছে হিমোক্রোম্যাটোসিস, যদি বডিতে আয়রন অনেক বেশি বেড়ে যায় তখন বিভিন্ন জায়গায় আয়রন জমা হয়, তো বোনের এই জয়েন্টগুলোতেও আয়রন জমা হয়, তখন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। তো হিমোক্রোম্যাটোসিস হলেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। সেজন্য আমরা পেশেন্টের ফেরিটিন লেভেলটাও একটু দেখতে চাই আর কি। তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে 4টা। HOFE, হব দিয়ে আমরা মনে রাখবো, ই দিয়ে হচ্ছে এল্ডারলি, এফ দিয়ে হচ্ছে ফিমেল, উ দিয়ে হচ্ছে অবেসিটি, অ্যান্ড এইচ দিয়ে হচ্ছে হিমোক্রোম্যাটোসিস। আচ্ছা, এক্সট্রা ফাইন্ডিং ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক্সট্রা ফাইন্ডিং দেখার আগে আমাদের এখানে ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে। এখানে এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, এটা হচ্ছে জয়েন্ট ক্যাপসুল, এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, আর এটা হচ্ছে জয়েন্ট স্পেস, এটা হচ্ছে জয়েন্ট স্পেস। সেটা একটা সাইনোভিয়াল জয়েন্ট এখানে দেখা যাচ্ছে। কি হয় এখানে আমরা যদি একটু দেখতে চাই, এখানে হচ্ছে কিছু, এই যে এটা আমাদের যে কার্টিলেজ ছিল, এই কার্টিলেজটা ভেঙে গিয়েছে,
ফিব্রিলেটেড হয়ে গেছে, কার্টিলেজ ফ্র্যাগমেন্ট, এগুলো বলা হয় ফিব্রিলেটেড কার্টিলেজ, কার্টিলেজ ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যাওয়ার পরে আমরা একটু দেখি এখানে কার্টিলেজের নিচে, এই যে কার্টিলেজের নিচে, এখানে কার্টিলেজের নিচে কিছু সিস্ট ফরমেশন হয়েছে, তাদেরকে বলা হয় সাবকন্ডাল সিস্ট। তাহলে এক্সরেতে আমরা কি পাবো? এক্সরেতে আমরা পাইতে পারি সাবকন্ডাল সিস্ট একটা জিনিস পাইতে পারি। 2 নম্বর হচ্ছে আমরা যদি এখানে একটু ভালো করে দেখি আমাদের এই যে এরিয়া, এই এরিয়াতে বোন এবং এই এরিয়াতে বোন, এই এরিয়াতে একটু বেশি সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়া মানে এখানে হচ্ছে একটু শক্ত বেশি হয়ে গেছে, এরিয়ার চেয়ে এরিয়াতে বেশি শক্ত হয়ে গেছে, এটাকে বলা হয় স্ক্লেরোসিস। সো এখানে যেহেতু এটা আমাদের এটা ছিল কার্টিলেজ, কার্টিলেজের নিচে এখানে স্ক্লেরোসিস হচ্ছে, এটাকে বলা হয় সাবকন্ডাল স্ক্লেরোসিস। সাবকন্ডাল স্ক্লেরোসিস মানে শক্ত হয়ে যাবে। আর আমরা হচ্ছে এটা যদি এক্সরেতে দেখি, এক্সরেতে হচ্ছে আমরা একটু সাদা দেখব। আর এই যে এখানে সিসগুলো এক্সরেতে যদি আমরা দেখি একটু কালো দেখব, গুলগুল কালো কালো দেখব। আর সাবকন্ডাল স্ক্লেরোসিস আমরা একটু বেশি সাদা দেখব। আচ্ছা, এখানে গেল। তাহলে আমরা এগুলো দেখলাম। আর কি দেখতে পারি? এরপর আমরা যদি এখানে একটু দেখি নিচে, এই যে এখানে আমাদের চারপাশে বোনের যে জয়েন্টের যে মার্জিন, এই যে মার্জিনে এখানে বোন তৈরি হচ্ছে, এক্সট্রা বোন তৈরি হচ্ছে। এটা ছিল আমাদের বোন, এখান থেকে মার্জিন থেকে এক্সট্রা বোন তৈরি হয়েছে, এখানে এক্সট্রা বোন তৈরি হয়েছে। এক্সট্রা বোন যেটা তৈরি হয়েছে এটাকে বলা হয় অস্টিওফাইট। অস্টিওফাইট। তাহলে আমরা মার্জিনে কি দেখবো? অস্টিওফাইট, অস্টিওফাইট। তাহলে আমরা এখানে এই ব্যাপারগুলো দেখবো। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি যে আমাদের জয়েন্টের স্পেস এটা একটু কমে যাবে, জয়েন্টের স্পেসটা কমে যাবে। তাহলে আমরা এগুলো একটু দেখি। তাহলে কী কী হতে পারে? এখানে আমরা এটা হচ্ছে নর্মাল জয়েন্ট, আর এইখানে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস জয়েন্ট। তাহলে এখানে জয়েন্ট স্পেসটা খুবই কমে গিয়েছে, জয়েন্ট স্পেস খুবই কমে গিয়েছে। এই যে এখানে জয়েন্ট স্পেস খুবই কমে গিয়েছে। তারপর আমরা বলেছি যে এখানে কি হবে, আমরা বলেছি তারপর হচ্ছে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস হবে, যার কারণে এটা বেশি সাদা হয়ে যাবে। এই যে এখানে একটু বেশি সাদা হয়ে গিয়েছে, বেশি সাদা হয়ে গিয়েছে। আর এই যে এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে এখানে এই যে জিনিসটা, এটা হচ্ছে অস্টিওফাইট, অর্থাৎ এখানে বোন ফরমেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে অস্টিওফাইট। তাহলে আমরা কী কী দেখবো? আমরা যদি একটু সামারি করি, এখানে আমরা দেখবো হচ্ছে লস অফ জয়েন্ট স্পেস, ন্যারো হয়ে যাবে স্পেসটা। সাবকন্ডাল স্ক্লেরোসিস আমরা বলেছি, সাবকন্ডাল সিস্ট আমরা বলেছি, অস্টিওফাইট অ্যাট দ্য জয়েন্ট মার্জিন। তাহলে আমরা এগুলো একটু এখানে দেখি, এই যে এখানে যে গুলোটা দেখা যাচ্ছে একটু কালো বলেছি আমরা, এই যে এখানে একটু কালো বলেছি আমরা। তাহলে এগুলো হচ্ছে সিস্ট, সাবকন্ডাল সিস্ট। আর এই যে এখানে দেখা যাচ্ছে জয়েন্টের বাইরে, জয়েন্টের মার্জিনের বাইরে, এই যে জয়েন্টের বাইরে মার্জিনে তৈরি হচ্ছে, যে মার্জিনে তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে অস্টিওফাইট, অস্টিওফাইট। তো এই জিনিসগুলো আমরা দেখব, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, মানে এটা একটা ইনফ্ল্যামেটরি একটা অস্টিওআর্থ্রাইটিস, ইরোসিভ হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে গল উইং সাইন দেখতে পারি, ইগলের মতো, ইগলের যে পাখা, এখানে একটা ইগল দেখা যাচ্ছে, ইগলের যে গল উইং তার পাখার মতো এখানে একটা ব্যাপার দেখতে পারি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইগলের যে গল উইং, এই যে এরকম, হ্যাঁ, ইগলের যে গল উইং এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমরা এখানে ডিআইপিতে। এটা মেনলি দেখবো আমরা হচ্ছে ডিআইপিতে, ডিআইপি ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে আমরা হচ্ছে গল উইং সাইনটা দেখবো। বা এটাকে অনেক সময় ইনভার্টেড টি সাইনে বলা হয়, ইনভার্টেড টি সাইন। সো গল উইং সাইন বা ইনভার্টেড টি সাইন, এটা আমরা দেখবো ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ইন ডিআইপি জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা যদি একটু ম্যানেজমেন্টে যাই, ম্যানেজমেন্ট এখানে কী হবে? তো ম্যানেজমেন্টে হচ্ছে যেহেতু এটা কোনো ইনফ্ল্যামেটরি ব্যাপার না, সো আমরা হচ্ছে স্টেরয়েড প্রথমে শুরু করব না। তাহলে আমরা প্রথমে কী শুরু করতে পারি? বলা হচ্ছে যে প্যারাসিটামল দিয়ে শুরু করব, তার সাথে টপিক্যাল অ্যানাসিড দিব যদি অস্টিওআর্থ্রাইটিস হ্যান্ডে অ্যান্ড নিতে হয়, অর্থাৎ এই জয়েন্টগুলোকে যদি ইনভলভ করে, তাহলে এখানে আমরা হচ্ছে টপিক্যাল উপরের দিক দিয়ে অ্যানাসিড দিব। তার সাথে যেহেতু অ্যানাসিড দিচ্ছি আমরা পিপি অ্যাড করে দিব, যদিও অ্যানাসিড আমরা এখানে ওরালে দিচ্ছি না, তারপরেও বলা হচ্ছে এখানে গাইডলাইনে বলা হচ্ছে পিপি অ্যাড করে দিতে। এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন। এটা যদি কাজ না করে তাহলে আমরা সেকেন্ড লাইনে হচ্ছে আমরা কি ইউজ করবো? ওরাল অ্যানাসিড দিব। তা ওপিওয়েড ইউজ করতে পারি, ইন্ট্রাআর্টিকুলার জয়েন্টের মধ্যে মেরে দিব হচ্ছে স্টেরয়েড, ক্যাপসাইসিন ক্রিম ইউজ করতে পারি, এবং তার সাথে অবশ্যই পিপিআই দিতে হবে। তো বলা হচ্ছে যে একটা স্টাডিসে দেখা গিয়েছে যে প্যারাসিটামল 1 গ্রাম ডেইলি, এবং তার সাথে কোডেন একটা হচ্ছে অপিওয়েড, কোডেন 60 মিলিগ্রাম, এই দুইটা কম্বিনেশন খুব ভালো কাজ করে। এটা হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন বলা হচ্ছে আর কি, বিভিন্ন স্টাডিসে দেখা গিয়েছে। তো আমরা বলেছি এখানে প্রিডিসপোজিং যে ফ্যাক্টর, সেখানে হফ ছিল, এইচ দিয়ে হচ্ছে হিমোক্রোমাটোসিস, উ দিয়ে হচ্ছে অবেসিটি। সো অবেসিটি একটা বিষয় ছিল,
সো আমরা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল যদি চিন্তা করি, আমরা তার ওয়েট রিডাকশনটা যদি কমাতে চাই, এটা একটা ভালো ব্যাপার হবে, ওয়েট রিডাকশন করতে হবে। আর আরেকটা হচ্ছে আমরা ইউজ করতে পারি টেন্স, এটাকে বলা হয় ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। আমরা হচ্ছে নার্ভকে এখানে স্টিমুলেশন দিব, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। আর এগুলো যদি কাজ না করে, মানে লাস্ট স্টেজে, তো ওই জয়েন্টটাকে রিপ্লেস করতে হবে। জয়েন্ট রিপ্লেসমেন্ট এগুলো হচ্ছে একদম লাস্টের স্টেজে। আচ্ছা, তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে ডিফারেন্স, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যদি একটু দেখি এখানে পার্থক্যটা, রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড অস্টিও আর্থ্রাইটিস। এরপর হচ্ছে এজ। তো আমরা বলেছি রিমাটয়েড আর্থ্রাইটিস এটা যে কোনো এজে হতে পারে, কিন্তু খুব কমনলি হচ্ছে 30 to 50 ইয়ার্স এজে হয়। আর অস্টিও আর্থ্রাইটিস উদি ওল্ডার, এটা মনে রাখতে হবে, ওল্ডার এজে হবে, এটা বয়স যত বাড়বে তত হবে, যার কারণে এটা হচ্ছে ডিজেনারেটিভ একটা ডিজিজ, নট ইনফ্লেমেটরি। সো মেকানিজম অ্যাকশন আমরা জানি এটা হচ্ছে অটোইমিউন ডিজিজ, এখানে হচ্ছে রিমাটয়েড ফ্যাক্টর তৈরি হয়, আর এটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। এরপর হচ্ছে ইনফ্লামেশন, আমরা বলেছি রিমাটয়েড আর্থ্রাইটিসে ইনফ্লামেশন থাকবে আর অস্টিও আর্থ্রাইটিসে ইনফ্লামেশন থাকবে না। এরপরে যেহেতু ইনফ্লামেশন আর এতে আছে, সো ইএসআর সিআরপি এগুলো হচ্ছে বাড়বে, আর এখানে নর্মাল থাকবে। এরপরে যেহেতু এখানে অটোইমিউন ব্যাপার, সো রিমাটয়েড ফ্যাক্টর এনটিসিসিপি এগুলো এখানে বাড়বে, এগুলো এখানে নর্মাল থাকবে, অর্থাৎ এখানে পজিটিভ। আর অস্টিও আর্থ্রাইটিস যেহেতু নন ইনফ্লেমেটরি অ্যান্ড নন ইমিউন, সো এখানে এগুলো নেগেটিভ থাকবে। পেইন, যেহেতু ইনফ্লেমেটরি পেন, সো আমরা বলেছি ইমপ্রুভ উইথ অ্যাক্টিভিটি, আর যেহেতু নন ইনফ্লেমেটরি পেন, সো অ্যাগ্রিভেট উইথ অ্যাক্টিভিটি। মর্নিং স্টিফনেস, আমরা বলেছি ইনফ্লেমেটরি যেগুলো, এগুলো হচ্ছে 30 মিনিটের বেশি থাকবে, নন ইনফ্লেমেটরি 30 মিনিটের কম থাকবে। প্রাইমারি জয়েন্ট, এখানে আমরা বলেছি পিআইপি, এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস যেটা, সেটা হচ্ছে ডিআইপি অর্থাৎ ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্টকে ইনভলভ করবে না। সেটা কি কাকে ইনভলভ করবে? পিআইপি অ্যান্ড এমসিপি। আর এখানে মেনলি হচ্ছে ডিআইপি, পিআইপি, তারপর হচ্ছে ফার্স্ট সিএমসি, এগুলোকে ইনভলভ করবে। এরপরে সোয়েলিং, আমরা বলেছি এটা যেহেতু ইনফ্ল্যামেটরি, সো সোয়েলিংটা হবে সফট বগি, আর এটা যেহেতু নট ইনফ্ল্যামেটরি, এখানে বোন বাড়তেছে, অস্টিফাইড দেখা যাচ্ছে, সো এখানে হচ্ছে হার্ট বোনি একটা সোয়েলিং হবে। সিস্টেমিক সিমটমস, যেহেতু ইনফ্ল্যামেটরি সিস্টেমিক সিমটম থাকবে, অর্থাৎ যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন এগুলো এখানে থাকবে, এখানে কোনো এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকে না ইউজুয়ালি। অস্টিওফাইট মানে বোন ফরমেশন এখানে হবে না, আর এখানে হবে, এটা পজিটিভ থাকবে, এটা আমরা এক্সট্রাতে দেখতে পাবো। এরপর হচ্ছে হ্যাবার্ডেন নোট, বচার নোট, এগুলো হচ্ছে আমরা জানি রিমাটয়েড আর্থ্রাইটিস থাকবে না, এখানে রিমাটয়েড নোডিউল থাকে যে এক্সটেন্সর সারফেসে, আর অস্টিও আর্থ্রাইটিস এগুলো থাকবে আমরা জানি। এরপর হচ্ছে ডাব্লিউবিসি ইন সাইনোভিয়াল ফ্লুইড, যেহেতু রিমাটয়েড আর্থ্রাইটিস, এখানে একটু উল্টা হয়ে গেছে, যেহেতু রিমাটয়েড আর্থ্রাইটিস এটা আসবে এখানে, রিমাটয়েড আর্থ্রাইটিস আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি। সো এখানে আমরা যদি সাইনোভিয়াল ফ্লুইডটা কালেক্ট করি, এখানে ডাব্লিউবিসি দেখি, সো এখানে ডাব্লিউবিসি কাউন্টটা বাড়বে, 5000 থেকে 50,000 পর্যন্ত হইতে পারে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস যেটা, সেটা হচ্ছে আমাদের নন ইনফ্ল্যামেটরি, সো ডাব্লিউবিসি কাউন্ট 2000-এর চেয়ে কম থাকবে, 2000-এর চেয়ে কম থাকবে। সো এটা যদি এটা পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা এখান থেকে হচ্ছে কপি করে দিয়ে দিতে পারি আর কি। তো ভেরি ইম্পর্টেন্ট, আজকের টপিকটা ভেরি ইম্পর্টেন্ট। সো সবাইকে ধন্যবাদ।